আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে একটি ঐতিহাসিক বা মেগা হামলার দৃশ্য আপনারা দেখছেন। গত ৭২ ঘন্টার ভেতর ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার অন্ততপক্ষে ২১টি বিভিন্ন ধরনের জ্বালানি পরিবাহী যে শ্যাডো ফ্লিট রয়েছে বা শ্যাডো ফ্লিটের জাহাজ রয়েছে তাতে আক্রমণ করেছে। ৭২ ঘন্টায় রাশিয়ার ২১টি কৌশলগত যে সম্পদ রয়েছে যার মূল্য মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার, অ্যাজভ সাগর এবং ব্ল্যাক সিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সকল তেলের ট্যাঙ্কার এবং মালবাহী ট্যাঙ্কারকে খুঁজে খুঁজে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। মাত্র ৭২ ঘন্টার ভেতর বিশাল প্রায় ২১টি জাহাজে ইউক্রেনের অভিযান বা হামলা বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে, যেটি যে ক্রাইমিয়া দখলকৃত অঞ্চল রয়েছে পূর্বের ইউক্রেনের, তার জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই হামলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হামলা সম্পর্কে ইউক্রেনের যে আনম্যান সিস্টেম ফোর্সের কমান্ডার রবার্ট ম্যারিডিয়ার ব্রোডিভ তার বক্তব্যে জানিয়েছেন, আক্রান্ত জাহাজগুলোর মধ্যে ১৯টি রয়েছে ট্যাঙ্কার। এগুলো রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যে জ্বালানি রয়েছে রাশিয়ার তা বিশাল পরিমাণে পরিবহন করে। এছাড়াও রয়েছে একটি কার্গো জাহাজ, যা পণ্যবাহী জাহাজ হিসাবে রাশিয়ার বিভিন্ন পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। ২১টি জাহাজের মধ্যে ১৯টি তেলবাহী, একটি কার্গোবাহী জাহাজ আর আরেকটি জাহাজ হলো ফেরি। এটি অধিকৃত যে কার্চ বন্দর রয়েছে সেই এলাকায় আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক রিপোর্টের তথ্যে যেমনটা জানা যায়, এই জাহাজগুলো মূলত রাশিয়ার যে তানগোর উপসাগর রয়েছে এবং কার্চ প্রণালী রয়েছে তার আশেপাশে অবস্থান করছিল। এবং জাহাজগুলোতে সরাসরি ইউক্রেনের ড্রোনগুলো শত শত কিলোমিটার দূর থেকে এসে সরাসরি ইঞ্জিন রুমে এইভাবে আঘাত করার কারণে সকল জাহাজগুলোই মোটামুটি বড় ভিত্তিতে ক্ষতিগ্রস্ত। এবং যেহেতু জ্বালানি তেল পরিবাহী জাহাজগুলো সেগুলোতে অবস্থান করা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার জন্য রাশিয়া এই জাহাজগুলো থেকে তাদের যে নাবিক রয়েছে তাদের ধীরে ধীরে খালি করে নিয়ে যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে সাগরে ভাসমান অবস্থায় এই ধরনের জাহাজকে খুঁজে খুঁজে বের করা এটা ইউক্রেনের পক্ষে সম্ভব নয়। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই সকল জাহাজগুলো অ্যাজভ সাগর এবং ব্ল্যাক সির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং অনেকটাই বলতে পারেন নিজেদের রাডার বন্ধ করে শ্যাডোর ফ্লিটের অংশ হিসেবে তারা চলাচল করছিল। যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্বের স্যাটেলাইটগুলো একেবারে গোয়েন্দা স্যাটেলাইটের কার্যক্রমের অংশ হিসাবে এগুলোকে খুঁজে খুঁজে সুনির্দিষ্ট তথ্য না দিত, তাহলে ইউক্রেন কখনোই এই ধরনের হামলা পরিচালনা করতে পারত না। এবং রাশিয়ার একেবারে গভীরে যে তাদের তেল ক্ষেত্র রয়েছে সেই তেল ক্ষেত্রেও নতুন করে হামলা করেছে ইউক্রেন এবং সুনির্দিষ্টভাবে সেই হামলায় ক্ষয়ক্ষতির মাত্রাও কিন্তু অনেকটা বেশি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের নতুন করে একেবারে অভ্যন্তরে এই তেল শোধনাগারে হামলার কারণে অন্ততপক্ষে রাশিয়ার ২ জন নিহত হয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ৪০ দিনের একটি শক্তিশালী হামলা শুরু করেছে, যার আজকে প্রায় ৮তম দিনের মতো চলছে। এই ৪০ দিনের মধ্যেই রাশিয়াকে আলোচনায় বাধ্য করতে চায় ইউক্রেন। তার অংশ হিসাবে এই হামলা তারা দাবি করছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমি মস্কোতে দেখা করতে পারলে খুশি হব। আমি বললাম, আমি মনে করি না। আমি কি নিশ্চিত নই যে তিনি মস্কোতে যাবেন। হয়তো তিনি যাবেন। আপনি কি যাবেন মস্কোতে? এটা কঠিন। সেখানে ইউক্রেনের প্রচুর পরিমাণে ড্রোন আছে। এটা বিপজ্জনক। কোথায়? মস্কোতে? হ্যাঁ। ও, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মস্কোতে যাওয়া কঠিন। I don't know what I don't know what conditions. আমি জানি না পুতিন এখন কোন শর্ত বা শান্তির জন্য কি চান। আমি মনে করি তারা যে কোনোভাবে পাল্টাচ্ছে, কারণ পূর্ণমাত্রার যুদ্ধ শুরুতে তিনি শক্তিশালী ছিলেন, আর এখন আমার মনে হয় তিনি যুদ্ধের ময়দানে উদ্যোগ হারাচ্ছেন। আমার মনে হয় তার সেনাবাহিনী প্রযুক্তির কারণে এখন আর শুধুমাত্র মানুষের সংখ্যার প্রশ্ন নয়। মানুষ আমাদের বীর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে এখন শুধু মানুষের সংখ্যা প্রশ্ন নয়। প্রথমে মানুষ এবং প্রযুক্তিগত মানুষ। এখন আমার মনে হয় আমাদের রাশিয়ার চেয়ে ভালো প্রযুক্তির পদক্ষেপ আছে, হয়তো দ্রুততর, কারণ তারা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে যা আমাদের বিরুদ্ধে শক্তিশালী, কিন্তু আমরা দ্রুততর।
আর সেই জন্যই আমার মনে হয় উদ্যোগ এখন আমাদের হাতে চলে এসেছে, পুরোপুরি নয় তবে চলে এসেছে। আমরা এই যুদ্ধকে আকাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যুদ্ধক্ষেত্র থেকে। We are trying to move this war to the sky from the battlefield. সুতরাং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনারা প্যাট্রিয়ট সিস্টেম তৈরি করার লাইসেন্স পাবেন। এটা বেশ দারুণ, তাই না? যাতে তারা অভিযোগ করতে না পারে যে আমরা যথেষ্ট তাদের দিচ্ছি না। আমি বললাম নিজেরা তৈরি করুন। আমরা এখনো কোম্পানিকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাইনি, তবে এটা হবে। আমার বিশ্বাস তারা এতে অত্যন্ত আনন্দিত হবে, তারা এটা করতে সক্ষম হবে এবং নিজেরাই তৈরি করতে শিখবে। অধিকাংশ দেশ এটা করতে পারবে না। আমি যদি অধিকাংশ দেশকে এমনটা বলতাম তবে তারা বুঝতেই পারতো না আমি কি বলছি। কিন্তু এটি একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত দল। আর এই বিষয়টি আমার ভালো লাগার কারণ হলো যে এটি প্রতিরক্ষামূলক পরিস্থিতি, যে কোনো আক্রমণাত্মক নয়। আমার মনে হয় আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইবেন তাই এটি, আমি এমনটাই শুনেছি। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মোটামুটি একচেটিয়াই পুরো পৃথিবীর যে অস্ত্র উৎপাদন এবং বিপণন রয়েছে তার বড় অংশ নিয়ন্ত্রণ করেছে সরাসরি যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে কোনো দেশ শক্তিশালীভাবে তেমনভাবে গত প্রায় ৭০ বছরের ইতিহাসে তেমন দাঁড়াতেই পারেনি। যুক্তরাষ্ট্র তার সামরিক কৌশল এবং সামরিক অস্ত্রের উৎপাদন সম্পূর্ণভাবে নিজের হাতে নিজের কন্ট্রোলে রেখেছে। এই ধরনের সামরিক নজির খুব কম যে যুক্তরাষ্ট্র তার অত্যন্ত ক্রিটিক্যাল অস্ত্র তার মিত্র দেশকে তৈরি করার লাইসেন্স ভেরিয়েন্টের অনুমতি দিয়েছে। এটা খুবই কম। বড় ধরনের বিপদে না পড়লে বা বড় ধরনের কৌশলগত জটিলতা না থাকলে এই ধরনের সিদ্ধান্ত কখনো যুক্তরাষ্ট্র নেয়নি। তবে ইরানের যুদ্ধ সকল কিছু যেন পাল্টে দিয়েছে। দেখুন, ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার মোট মজুতকৃত যে প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র রয়েছে তা ব্যাপক পরিমাণে ব্যবহার করে ফেলেছে। বলা হচ্ছে প্রায় ২,০০০-এর কাছাকাছি এই ধরনের মিসাইলের ইন্টারসেপ্ট তারা ব্যবহার করেছে, যেটা মজুত করতে এবং উৎপাদন করতে তাদের কয়েক বছরের বেশি সময় লাগবে। সুতরাং নতুন করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র বা অন্য ক্ষেত্রে কোনো সাপ্লাই দেওয়া সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্রের এই সাপ্লাই না দেওয়ার কারণে বর্তমানে আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার ছোড়া প্রায় সকল মিসাইলগুলোই অনেকটা বাধা না পেয়েই কিন্তু সরাসরি হিট করতে পারছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউক্রেনকে তাদের PAC-3 মিসাইলের প্রযুক্তি দেওয়া হবে এবং ইউক্রেন নিজেরা এটি তৈরি করবে। তবে প্রশ্ন এখানে হলো যে ইউক্রেনের অভ্যন্তরে এই কারখানা হবে নাকি হবে পার্শ্ববর্তী দেশ যে পোল্যান্ড রয়েছে পোল্যান্ডের ভেতর। কারণ এর পূর্বেও অভিযোগ রয়েছে যে ইউক্রেনের ড্রোন তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করা হয় পোল্যান্ডের ভেতর। এমনকি তাদের যে ক্রুজ মিসাইল রয়েছে, ইউক্রেনের নিজস্ব ক্রুজ মিসাইল, তার যে কারখানা রয়েছে সেটিও কিন্তু পোল্যান্ডের ভেতর। প্রশ্ন হচ্ছে রাশিয়া যদি PAC-3 মিসাইল তৈরির জন্য সরাসরি পোল্যান্ডের ভেতর ইউক্রেনকে কারখানা খুলে দেয়, তাহলে পোল্যান্ডকে সরাসরি আক্রমণের তালিকায় একেবারে হিট লিস্টেড রাশিয়া চলে আসবে। যেমনটা এর পূর্বেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, পোল্যান্ডের যে কোনো মুহূর্তে রাশিয়া আক্রমণ করতে পারে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।